ফেমাস আইটেম গার্ল ইয়াসমিন সম্পর্কে জড়িয়ে যায় একজন বিখ্যাত ডিরেক্টর রাঘুর সাথে। আর এই সম্পর্কের সুযোগ নিয়ে আইটেম গার্ল থেকে নায়িকা হয়ে যায় ইয়াসমিন। সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই রাঘুর জীবনে ধস নেমে আসে। কারণ তার গার্লফ্রেন্ড ইয়াসমিন বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় এবং ক্ষমতার জন্য রাঘুর পরিবারের সদস্যরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যাদের মূল হোতা ছিল তারই নিজের ভাগ্নি। এই গল্পে কে হিরো আর কে ভিলেন এটাই ভাবতে ভাবতে কেটে যাবে আগামী 40 মিনিট। ক্ষমতা হাসিলের এই নোংরা খেলায় জড়িত সকল মানুষের মুখোশ খুলবে গল্পের সাথে সাথে। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক, যার নাম শো টাইম। গল্পের শুরুতে গাড়ির মধ্যে একটা ছবি এসে পড়ে আর আশেপাশের রিপোর্টাররা দৌড়ে সেখানে আসতে থাকে। একজন রিপোর্টার বলে, আজ এখানে ভিক্টরি স্টুডিওর সবচেয়ে বড় শো শুরু হবে, তাও উৎসবের সাথে। তবে এখন এই 40 বছরের ঐতিহ্য এমনভাবে ভেঙেছে যে সেটা দাঁড় করানো হয়তো বা মুশকিল হয়ে যাবে। এরপর সেখানে রাঘু খান্নাকে দেখানো হয়। তখন রিপোর্টাররা বলে, এই যে আসছে রাঘু খান্না, ঘায়েল হয়ে পরাজিত হয়ে। মনে হচ্ছে তার খুব বড় ঝটকা লেগেছে, আর সেটার কারণ হচ্ছে একটা মেয়ে যার নাম মাহিকা নান্দি। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মাহিকা রাস্তায় আছে। ভিড় ঠেলে সে অফিসে যেতে বের হয়েছে। তখনই তার মা কল করে আর বলে, কিরে অফিসে চলে গিয়েছিস? মাহিকা বলে, এই শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এক জীবন সময় লাগে, এত তাড়াতাড়ি কিভাবে যাব? মাহিকার মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর শোন আমি কিছু টাকা পাঠিয়ে দিয়েছি তোকে। মাহিকা বলে, কেন মা? আমি গতকাল যখন কথা বলেছি সেটা শুধু আমার মন হালকা করার জন্য বলেছি। মাহিকার মা বলে, আরে শোন, এটা নেওয়ার তো তোর অধিকার আছে। মাহিকা বলে, কিন্তু মা তুমি আমার পরিশ্রমে কেন নিজে পরিশ্রম করবে? আমি টাকা ঠিকই ইনকাম করে নিব, আজ না তো কাল, আর আমি টাকাটা ফেরত দিচ্ছি, ঠিক আছে? আর এখন রাখছি, আমি অফিসে চলে এসেছি। এ বলে মাহিকা কল কেটে দেয়। তার মায়ের আর কোনো কথাই শোনে না। এরপর মাহিকা অফিসে আসে। তাকে তারুণ নামের একজন কল করে। মাহিকা কল ধরেই বলে, গুড মর্নিং স্যার। তারুণ তখন একটু রেগে বলে, আরে কিসের গুড মর্নিং? কোথায় তুই? মাহিকা বলে, আমি তো অফিসে আছি। তারুণ বলে, ঠিক আছে, আমি একটু অসুস্থ, তাই ভালোবাসা ভয়ঙ্কর এই শোটা তোকেই করতে হবে। জিকু ভিক্টরি স্টুডিও থেকে আসছে, তাই সে যা যা পয়েন্ট নিয়ে বলতে বলবে সেই রকম করেই তুই শুধু বলে দিস, আর দয়া করে ভুল করিস না। এখন আমি রাখছি। অন্যদিকে জিকু আবারও তারুণকে জিজ্ঞেস করে যে কি নাম তার, যে রিভিউ করবে। তারুণ বলে, মাহিকা। জিকু বলে, আচ্ছা রাখ, আমি পেয়েছি তাকে। তারপর জিকু বলে, মাহিকা আমি জিকু। মাহিকাও বলে, হ্যাঁ বলুন। জিকু তখন বলে, আমি তারুণের সাথে কথা বলছিলাম, সে বলেছে ভালোবাসা ভয়ঙ্কর ছবির রিভিউ তুই করছিস। এটা হচ্ছে রাঘু খান্নার ফিল্ম, ব্লকবাস্টার একদম। তো তুইও এটাকে একদম হাইপ বাড়িয়ে দে রিভিউ করে। আর এটা হচ্ছে ভিক্টরি স্টুডিওর পক্ষ থেকে তোর জন্য নতুন মোবাইল গিফট দিয়েছে তারা। রাঘু খান্না খুশি মানেই তুইও খুশি। তারপর মাহিকা বসে বসে ভাবছিল যে সে কি করবে এই মোবাইলের। সে কি এটাকে একসেপ্ট করবে নাকি করবে না। তাই সে পৃথিবীকে এই ব্যাপারে মেসেজ দেয়। তখন পৃথিবী বলে, চোখ বন্ধ করে সেই মোবাইলটা রেখে দাও, আর বোকামি করতে যেও না। অন্যদিকে আমরা রাঘুকে দেখতে পাই। সে একটা শুটিং সেটে আসে দেখার জন্য। তারপর ইয়াসমিন আসে, আর সে হচ্ছে এখানে শুটিং এর নায়িকা। ইয়াসমিন বলে, প্রেস মিটিং কোথায়? আমি চাই সবাই জানুক আমি কত ভালো করছি। রাঘু বলে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব। এরপর এখানে রাঘু তার কিছু কাজ করে নেয়। অন্যদিকে নিউজ করতে বসে মাহিকা। সে শুরু করে তো মুভির প্রশংসা দিয়ে, তবে পরে শুরু করে দেয় মুভির বদনাম করা। মাহিকা বলে, সে আমাকে ঘুষ দিয়েছে আর এইসব আজে বাজে কথাবার্তা বলে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়েছে। তবে এইসব করে কি মুভির মধ্যে সেই ফিলটা আনতে পারবে যা দেখার পর সাধারণ মানুষের আসার কথা? না, কখনোই পারবে না। তো আমি বলবো এই মুভিটাকে দেখতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই। সে স্টুডিওতে এসেছে। ভিক্টর বলে যে নিজের জীবনের 40টা বছর দিল এখানেই, আর সেই লোককে ছাড়াই স্টুডিওর 40 বছরের অ্যানিভার্সারির ফটোশুট করা হচ্ছে। রাঘু বলে, আপনি এই কোম্পানিকে হয়তো 40 বছর দিয়েছেন, কিন্তু আপনি কি ভুলে গিয়েছেন গত 3টা ফ্লপের কথা? ইমানি ইশক বানাতে বানাতে ঘর বেচতে হয়। এরপর সে আরো কথা বলবে, তখনই ভিক্টর তার কথা আটকে দেয় আর বলে, ইমানি ইশক নিয়ে কোনো কথা বলবে না, এটা হচ্ছে আমার জীবন,
আমি আমার রক্তের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই ফিল্মকে। রাঘু তখন অবাক হয়ে বলে, আপনি আপনার রক্তকে ভালোবাসেন নাকি? মানে তার বাবাকে সে খোঁচা দিয়ে কথা বলে। হয়তো তাদের বাবা আর ছেলের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক না। রাঘু বলে, আপনি সময়ের সাথে সাথে বদলাতে ভুলে গিয়েছেন। কেউ এখন আপনার সেই 4 ঘন্টার মুভি দেখতে চায় না। আজকালের নিয়ম হচ্ছে 2 ঘন্টা কোনো মতে দেখো, খাও, টাকা উড়াও আর চলে যাও। এটাকেই ব্লকবাস্টার বলে। ভিক্টর বলে, আমি মানুষের মনে ছাপ রেখেছি ভালোবাসার, কিন্তু তুই তো এইটাকে বিক্রি করে দিলি। মানুষকে তুই ঘুষ দিয়ে ভালো রিভিউ নিস। শোন, একটা কথা বলি, সম্মান কেনা যায় না, সম্মান উপার্জন করতে হয়। রাঘু বলে, আর সেই সম্মানটা তো আপনি কবেই হারিয়ে ফেলেছেন। যখন ঘরের সিনিয়র হওয়ার যোগ্যতা রাখে না, তখন তাকে তার জায়গাটা দেখিয়ে দিতে হয়। এই বলে রাঘু সেখান থেকে চলে যায়। আর ভিক্টর এই কথায় খুব কষ্ট পায়। তারপর রাঘু বাইরে আসে। এরপর সে গাড়িতেই বসেছিল। তারপর জিকু বলে, সে সবাইকে বলে দিয়েছে যে আমরা তাকে ঘুষ দিয়েছি মিথ্যা বলার জন্য। অর্থাৎ সে মাহিকার কথা বলছে। রাঘু তখন বলে, তোমরা এইসব দেখে নাও, আমি আসছি। এই বলে রাঘু সেখান থেকে চলে যায়। তারপর পৃথ্বী জিকুকে জিজ্ঞেস করে, কে সেই মেয়ে? জিকু বলে, মাহিকা। কেন, তোর প্রতিবেশী নাকি? তারপর আমরা দেখতে পাই পৃথ্বী দেখা করতে আসে মাহিকার সাথে আর বলে, কি ব্যাপার? আমি বলেছিলাম না তোমাকে যে যা হচ্ছে তা হতে দাও আর ওই মোবাইলটা রেখে দাও? তুমি তা কেন করলে না? সত্যি করে বলো তো, কি ভাবছিলে তুমি আর তোমার মাথায় কি ঘুরছিল? মাহিকা বলে, আমি জানি না, অনেক কিছুই চলছিল আমার মাথায়। তারপর যখন মোবাইলের কথাটা আসে মাথায়, তখনই সব ঝামেলা পাকিয়ে যায়। পৃথ্বী বলে, নিয়ে নিতে মোবাইলটা, তুমিই তো বলেছিলে তোমার মোবাইলটা ভেঙে গিয়েছে, ইউজ করতে কষ্ট হয়। তাহলে নতুন মোবাইলটা নিতে কি সমস্যা ছিল? একটা মুভি ছিল, একটা রিভিউ ছিল, কিন্তু না, এখন সেটা আন্দোলন হয়ে গিয়েছে। মাহিকা বলে, তো আন্দোলন হবে না? এটা দরকার ছিল। আর সেই মোবাইলের কথা যে বলছো, এটা আমার আত্মসম্মানের মধ্যে লেগেছিল, তাই আমি আর কিছু করতে পারিনি। আর তোমরা এরকম মুভি বানাবে তো কিছু না কিছু তো হবেই, তাই না? পৃথ্বী বলে, এই 1 মিনিট, এইরকম মুভি মানে? তোমার রিভিউ যেমনই হোক, ফিল্ম তাও 100 কোটি ইনকাম করবে। মাহিকা বলে, তোমরা শুধুমাত্র টাকাই দেখছো। পৃথ্বী বলে, কারণ ফিল্ম টাকাই চলে আর টাকাতেই তৈরি হয়। আচ্ছা, তুমি আমার একটা কথা শোনো। রাঘু বলে, এই বিজনেসের 2টা দিক আছে, 1 ফ্লপ আর 2 হিট। 1 ফিল্ম হিট হলে পরে 10টা ফিল্ম হয়, তারপর সেখানে 3টা হিট হলে পরে গিয়ে 20টা তৈরি হয়। কিন্তু এখন যদি 20টা ফিল্মই ফ্লপ হয়, তাহলে তো সমস্যা, তাই না? সেজন্য এইরকম মুভি বানাতে হয়। তারপর মাহিকার মোবাইলে মেসেজ আসে তখন, আর সে খুব টেনশনে পড়ে যায়। পৃথ্বী বলে, কি হয়েছে মাহি? মাহিকা বলে, আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর মাহিকা একা একাই মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তখনই তার মা কল করে বলে, অনেক হয়েছে কষ্ট করা, এখন তুই দয়া করে বাড়ি ফিরে আয়। আমার খুব টেনশন হয়, কারণ তুই সেখানে একা আছিস মা। মাহিকা বলে, মা প্লিজ, আমি জানি আমি কি করছি, তাই এখন তুমিও আমাকে কথা শোনানো শুরু করে দিও না। তার মা বলে, দেখো মাহিকা, এই ইন্ডাস্ট্রি আমাদের মতো সাধারণ মানুষের জন্য না, বাকি তোমার ইচ্ছা, দেখো কি করবে না করবে। এদিকে আমরা মিডিয়াকে দেখতে পাই, তারা আরমানের জন্যই অপেক্ষা করছে, কিন্তু আরমান তো ঘুমাচ্ছে পড়ে পড়ে। তাকে কেউ ডাকলেও সে উঠতে চায় না যতক্ষণ না নিজে নিজে উঠবে। তাই তাকে আনার জন্য রাঘু নিজেই আসে, সাথে নিয়ে আসে পৃথ্বী আর জিকুকে। তারপর আরমান তাদেরকে দেখে উঠে বসে রেডি হতে আর বলে, আমি কে? পৃথ্বী বলে, আরমান। আরমান বলে, সেটা তো আমিও জানি, কিন্তু আমি কে? পৃথ্বী বলে, অভিনেতা। আরমান বলে, সেটা তো পৃথিবীতে সবাই, পাখি থেকে শুরু করে মানুষ, সবাই অভিনেতা। আমি হচ্ছে স্টার। আমি সবসময় ভাবি আমার ফ্যান্সরা আমার দিকে কেন চলে আসে এরকম ভাবে। আসলে তারা আমার মধ্যে সেটা দেখতে পায় যে আরমান যাই করবে তাদেরকে নতুন কিছুই উপহার দিবে। তারপর আরমান এখানে তার নিজের মতো মুভির অ্যাকশন করতে চায়। রাঘু বলে, আমরা সব সেট করে রেখেছি, এখন শেষ মুহূর্তে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আরমান বলে, তাহলে আমি করব কি করে যদি কনফিডেন্টই না থাকি? এটা আমার প্রথম অ্যাকশন ফিল্ম। রাঘু বলে, আর আমার 5 নাম্বার, তাই আমাকে বিশ্বাস করো। আরমান বলে, তোকে কি বিশ্বাস করব? তুই তো দেখিয়েই দিলি সব, আর তোর ভালোবাসা ভয়ঙ্কর মুভির রিভিউর মাধ্যমে মাহিকা যে ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে সেটাও দেখেছি। তোকে এখন চাইলেও বিশ্বাস করতে পারছি না। রাঘু তখন বলে, দেখ, যদি রিভিউয়ের জন্য মুভি করতে চাস তাহলে আমি খারাপ, তবে যদি হিটের জন্য করতে চাস তাহলে আমি সেরা। আমার মুভি যে করেই হোক হিট হবে, রিভিউ এতটাও গুরুত্বপূর্ণ নয়।
সবচেয়ে বড় হচ্ছে বক্স অফিসে কত টাকা ইনকাম হয়েছে, ফিল্মটা হিট ব্লকবাস্টার হয়েছে কিনা এটাই আসল। আর তুই যদি চাস তাহলে তোর এই মুভিকেও হিট দেখতে পারবি। তারপর এইভাবে বুঝিয়ে সুঝিয়ে মিডিয়ার সামনে নিয়ে আসে সে আরমানকে। আর আরমান তো খুব খুশি মনে সেখানে নাচ করে সবার সাথে দেখা করে। এদিকে ভিক্টরকে দেখতে পাই তার শরীরের অবস্থা ঠিক ভালো যাচ্ছিল না। সে এসে একটা বক্স বের করে আর বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি দেবেন। তারপর আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি মাহিকাকে। তখনই তার সামনে গাড়ি নিয়ে আসে একজন, আর মাহিকা রেগে বলে, কি ব্যাপার, অন্ধ নাকি? তখন গাড়ির ভেতর থেকে একজন কাঁচ খুলে বলে, মিস মাহিকা, আমি দেবেন, ভিক্টরি স্টুডিও থেকে এসেছি, তাই আমার সাথে চলুন। এই কথা শুনে মাহিকা অনেক কিছু ভাবতে থাকে 1 মিনিটের মধ্যে। তারপর সে চলে আসে ভিক্টরের বাড়িতে। মাহিকা আশেপাশের সবকিছু অবাক হয়ে দেখছিল আর ভাবছিল তার সাথে কি হতে চলেছে কে জানে। তখনই সেখানে ভিক্টর আসে আর বলে, তোমাকে এইভাবে তুলে আনা ছাড়াও অন্য উপায় ছিল, কিন্তু কি করব বলো, অভিনয় হচ্ছে আমার রক্তের শিরায় শিরায়, তার জন্য আমি ক্ষমা চাইছি। মাহিকা বলে, আমি কি এখানে এই জন্য আছি কারণ আমি নেগেটিভ রিভিউ দিয়েছিলাম? না, আসলে আপনিই তো আমাকে জব থেকে বের করেছেন, তাই আমি একটু কনফিউজড। ভিক্টর বলে, না, আমি তোমাকে জব থেকে বের করিনি, রাঘু খান্না করেছে। মাহিকা বলে, একই তো ব্যাপার। ভিক্টর বলে, না, একদমই এক নয়, অনেক তফাৎ আছে রাঘু খান্না আর আমার মধ্যে, অনেক অনেক বেশি তফাৎ। এরপর কথাবার্তা শেষে বাড়ি ফেরার সময় মাহিকা কল করে তার মাকে আর বলে, আমি যেভাবে রিভিউ দিয়েছিলাম এতে তো আমি ভেবেছি আমাকে তিনি ডেকেছেন হয়তো বকা দিবেন বা রাগারাগি করবেন এই জন্য, কিন্তু না মা, উনি শুধুমাত্র আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমরা অপরিচিত, কিন্তু তাও উনার সাথে আমি কানেক্ট করতে পারছিলাম। মাহিকার মা বলে, আর কি বলেছে সে? মাহিকা বলে, মানে? তখন মাহিকার মা কথা ঘুরিয়ে বলে, না মানে এইভাবে কে কাউকে তুলে নিয়ে যায় শুধুমাত্র কথা বলার জন্য? মাহিকা বলে, মা তুমি সব সময় কথা ঘুরিয়ে বলো, আসল কথা বলতেই চাও না। যাই হোক, এরপর দেখা যায় রাঘু তার বাবাকে কল করে আর বলে, কাল একটা অনুষ্ঠান আছে, চলে এসো, আমার জন্য না হলেও ড্রিঙ্কের জন্য চলে এসো। ভিক্টর বলে, ঠিক আছে। রাঘু তখন বলে, ঘরের ময়লা আবর্জনা ঘর পর্যন্ত থাকাই ভালো, সেটা যেন বাইরে না আসে, তাই হাসি মুখে এসো, সেখানে মিডিয়াও থাকবে। ভিক্টর বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ভিক্টর তৈরি হয়ে চলে আসে সেখানে, তবে আজ রাতেই সে নিজেকে শেষ করে দেয়। সকালে এই নিউজ টিভিতে দেখে মাহিকা আর অনেক কান্না করতে থাকে। কেন জানি মাহিকা তার সাথে একদিন কথা বলেই তাকে অনেক আপন ভাবতে শুরু করেছিল, তবে এটার পেছনেও একটা কাহিনী আছে যা সামনেই জানা যাবে। তো যেহেতু এখন ভিক্টর মারা গিয়েছে, রাঘু আর তার মা তো হ্যাপি, কারণ যা যা আছে সবকিছুই এখন তার। তারপর সেখানে সম্পত্তির মধ্যে কি কি লিখে গিয়েছে ভিক্টর তা পড়া হয়। ভিক্টর বলে, আমি সব সময় ভালোবাসা প্রকাশ করতে দেরি করে ফেলি, ক্ষমা চাইতেও দেরি করি, মানুষকে আপন করতে দেরি করি, তবে আজ আমি সত্যিই লজ্জিত। হ্যাঁ, আজ আমি লজ্জিত, কারণ আমি আমার প্রথম স্ত্রী দেবিকা আর আমার মেয়ে পারমিতাকে আঘাত দিয়েছি, তাদেরকে দূরে সরিয়ে রেখেছি। এইসব কথা শুনে রাঘু তো একদমই শকড যে সে এইসব কি বলছে। তারপর ভিক্টর আরো বলে, আমি তাদেরকে কখনো জড়িয়েও ধরিনি, তবে আমি যেতে যেতে একটা কথাই বলতে চাই, যা আমার অসম্পূর্ণ ভালোবাসা অবশ্যই সম্পূর্ণ হবে। আমি চাই যখন মানুষ আমার ভিক্টরি স্টুডিওর ফিল্ম দেখবে তখন যেন তারা তাদের প্রথম ভালোবাসাকে অনুভব করতে পারে। সেজন্য আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমার দ্বিতীয় স্ত্রীকে বাংলো আর 1 কোটি টাকা দিচ্ছি, এবং আমি ম্যানেজিং কন্ট্রোল অফ ভিক্টরি স্টুডিওস দিচ্ছি আমার নাতনি, যে কিনা আমার প্রথম স্ত্রীর, সে হচ্ছে মাহিকা নান্দি। তো এই কথা শোনা মাত্র পাগলের মতো হাসতে থাকে রাঘু। মাহিকা তার নাতনি এই ঝটকা তো সে নিতেই পারছে না, আর সে তার বাবার ছবিকে নিয়ে রেগে গালিগালাজ করে নিচে ফেলে দেয়। আর এটাই ছিল গল্পের শুরুর দৃশ্যটা। তারপর সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে রাঘু, আর মিডিয়ার লোকজন বলে মনে হচ্ছে খুব বড় একটা ঝটকা খেয়েছেন রাঘু খান্না, আর সেই ঝটকার নাম হচ্ছে মাহিকা নান্দি। রাঘু গাড়িতে বসে রেগে মাহিকাকে খুব গালিগালাজ করতে থাকে। ওইদিকে দেবেন কল করে মাহিকাকে আর বলে, তুমি নিউজ হয়তো পেয়েছো, তাই গাড়ি পাঠানো হচ্ছে, তাড়াতাড়ি চলে আসো স্টুডিওতে। মাহিকা বলে, কিন্তু কেন আসবো, কারণ কি? দেবেন বলে, আগে আসো, বাকি কথা সেখানেই হবে। তখন মাহিকা যখন তার মোবাইল চেক করে, সে জানতে পারে একসাথে অনেক নিউজ আসছে, কল আসছে আর মেসেজও আসছে, আর সেখানে সে জানতে পারে ভিক্টরের নাতনি সে। মাহিকা তখন তার মাকে কল করে বলে, মা এইসব কি, তুমি নিউজ দেখেছো, এটা কি সত্যি?
পারমিতা তখন কান্না করতে করতে বলে, হ্যাঁ সত্যি, তুই এখন সবটা জানিস, তাই আমি তোকে বাকি সত্যিটাও বলে দিচ্ছি। সে আমাদেরকে ছেড়ে দিয়েছিল কারণ আমার মা তাকে ছেড়ে দিতে পারেনি। মাহিকা বলে, মা এখন আমি কি করব? একসাথে এত মেসেজ, এত কল। পারমিতা বলে, আমার কথা শোন, এখানে যত চাকচিক্য আছে ততই ভয়ঙ্কর দিকও আছে। বলিউডের চমকের মধ্যে না অনেক অন্ধকার আছে, তুই আবার সেই অন্ধকারের মধ্যে হারিয়ে যাস না যেন। তারপর মাহিকা দেখে তার আশেপাশের সব দিকে শুধু ক্যামেরা, আর সবাই মাহিকা মাহিকা করছে। তাকে দেখে সব সাংবাদিক, সব রিপোর্টাররা এক্সাইটেড হয়ে যায় একটা ইন্টারভিউয়ের জন্য। মাহিকাকে তাদের প্রোটেক্ট করে স্টুডিওতে নিয়ে আসা হয়। মাহিকা মনে করে ভিক্টর তাকে সেদিন জিজ্ঞেস করেছিল, যদি তুমি ভিক্টরি স্টুডিওর কিছু বদলাতে পারতে তাহলে কি বদলাতে? মাহিকা বলেছিল, স্যার আমি সেই পুরাতন ফিল্মের চমকটাকে আবারও ফিরিয়ে আনতাম। জানি না কেন সেখানে নিজেকে হারিয়ে ফেলা যায়। তাকে তার নানু ভাই সেদিন আরো একটা কথা বলেছিল যে ফিল্ম বানাতে হবে মন দিয়ে, যেন 3 ঘন্টা সে কি অনুভব করলো সেটা যেন সে না ভোলে। কাহিনী ভুলে গেলেও সমস্যা নেই। আর ফিল্ম কোনো বিজনেস না, ফিল্ম হচ্ছে ধর্ম, এটা কখনো যেন ভুলে যাস না। মাহিকা এই সব কথা মনে করতে করতে নিজেকে সেখানে শক্ত করে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রাঘু আর মাহিকাকে নিয়ে চারদিকে নিউজ হচ্ছে যে রাঘুর সবকিছু কেড়ে নিয়ে এখন রানী হয়ে আছে মাহিকা। জিকু এসে তখন রাঘুকে বলে সেই মেয়েকে দেবেন স্টুডিওতে ডেকেছে, হয়তো এখানের চেয়ারটা সে পেয়েই যাবে, সব দায়িত্ব এখন হয়তো তার কাছেই চলে যাবে। রাঘু বলে, তুই কি শুধু খারাপ সংবাদ দেওয়ারই কাজ করিস নাকি? ইয়াসমিন বলে, এতটাও সহজ না, তুমি হচ্ছ রাঘু খান্না আর সে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, সে তোমার সাথে কি করে পেরে উঠবে? তুমি তার হাত ধরে তাকে পথ দেখাও, সেটাই বরং ভালো হবে। আর রাঘু খান্নাকে সে কি করেই বা মানা করবে? এদিকে ভিক্টরি স্টুডিওতে আমরা মাহিকাকে দেখতে পাই। সেখানে রাঘু আসে আর তাকে তার কেবিনে ডাকে। মাহিকাকে বলে, আসো আসো, বসো, পানি খাও। মাহিকা পানি খাওয়ার পর রাঘু তাকে বলে, আম সরি। মাহিকা বলে, কেন? রাঘু বলে, আসলে অভ্যাস হয়ে গিয়েছে আমার, বাবার ভুলের জন্য সরি বলে বলে। তোমাকে এই সব কিছুর মধ্যে ইনভলভ করার জন্য আমি দুঃখিত তার পক্ষ থেকে। মাহিকা বলে, আমি ভেবেছিলাম আপনি আমার উপর রেগে আছেন। রাঘু বলে, না না, তোমার কি দোষ? এইসব জেনারেশন টু জেনারেশন খেলা চলছে, কেউ কাউকে ইউজ করেছে সামনে এগিয়ে যেতে, তো কেউ কাউকে ঝেড়ে ফেলে দিয়েছে। আর আমার বাবা, সে তো একবারও তোমাকে জিজ্ঞেসও করেনি যে তুমি এইসব চাও কিনা, জোর করে তোমার ঘাড়ে এত বড় দায়িত্ব দিয়ে নিজের শান্তিতে চলে গেল। মাহিকা বলে, আমার ভেতর থেকে একটা পাথর নেমে গেল, হালকা লাগছে এখন। আপনি ঠিক বলছেন, আমি এইসব দিয়ে কি করব? আমি তো কিছুই জানি না। রাঘু বলে, না না, তুমি তো শিখে যাবে, সব কিছু ধীরে ধীরে শিখবে, কোনো সমস্যা নেই। আমি তোমার রিভিউ দেখেছি, তোমার রিভিউ যেমনই হোক, কিন্তু তারপরও এই মুভিতে 150 কোটি ইনকাম হয়েছে, তাই আমি বলছি আমার সাথে কাজ করো, বাকি সবই শিখতে পারবে। আর তুমি আপাতত কোম্পানির সোশ্যাল মিডিয়া সামলাও, অডিয়েন্স বোঝো, সেটা তুমি ভালো পারবে। এখন শুরু হয় মাহিকার আসল কথা। সে বলে, তো ফিল্ম আপনি বানাবেন আর আমি টুইট করব, কিন্তু নানা ভাইয়ের কথা অনুযায়ী তো আমার কাজ হচ্ছে ফিল্ম বানানো। রাঘু বলে, নানা ভাই, খুব তাড়াতাড়ি তো দেখছি নিজের সম্পর্ক বুঝে গিয়েছো। আসলে সুযোগ পেলে কেউই ছাড়তে চায় না, আর তোমার মতো যারা বাইরের লোক আছে তারা সুযোগ পেলে তো অবস্থাই খারাপ হয়ে যায়। তবে একটা কথা বলছি, এই দুনিয়াটা মহিলাদের জন্য না, এখানে এসে শুধু শুধু ফাঁসবে। আসলে রাঘু তার ক্ষমতা ছাড়তে চাইছিল না, তাই সে মাহিকার সাথেও এমন ব্যবহার করছিল। তো মাহিকা এখন তার তেজ দেখায় আর বলে, আমি কি করব না করব সেই চিন্তা আপনাকে করতে হবে না, আপনি আপনার চিন্তা করুন, ফিল্মটা আমি বানিয়েই নিব আর আপনার বাবাকে গর্বিতও করাবো। রাঘু বলে, আমি ছাড়া এই কোম্পানি কিছুই না। মাহিকা বলে, আমাকে আশীর্বাদ করুন মামাজি, যেন আমি আপনার সাথে লড়াই করতে পারি। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর রাঘু রেগে বাইরে এসে তামাশা শুরু করে। সে বলে, আমি এই ভিক্টরি স্টুডিও ছেড়ে নিজের একটা নতুন স্টুডিও করব, তো আমার সাথে কে কে থাকবে? আমি নিজের মতো করে লড়াই করব সবার বিরুদ্ধে।
আর আমাদেরই জয় হবে নিশ্চিত। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মাহিকাকে দেখতে পাই। সে ভিক্টরি স্টুডিওর মধ্যে এসেছে। একজন লোক এসে বলে, ম্যাডাম আপনি তো খুব তাড়াতাড়ি চলে এসেছেন, চলুন আপনাকে আমি আপনার কেবিন দেখিয়ে দিচ্ছি। তারপর সে মাহিকাকে ভিক্টরের কেবিনে নিয়ে আসে। মাহিকা তো এই কেবিন দেখে একদমই ইমোশনাল হয়ে যায়। তারপর পৃথ্বীরা আসে আর সেখানে একটা নোটিশ বোর্ড দেখায় আর বলে এইসব হচ্ছে ভিক্টরি স্টুডিওর প্রজেক্ট। তবে রাঘু যাওয়ার পর আমাদের অবস্থা অনেক খারাপ। সে চলে যাওয়ার পর সব অভিনেতা অভিনেত্রী সবাই চলে গিয়েছে। মাহিকা তখন কিছু মুভির নাম শোনে আর বলে এই সব মুভি। দেবেন বলে, দেখো মাহিকা, এখন এই সব বলার সময় নয়, কথা হচ্ছে মুভি কি করে তৈরি করবে। সম্পূর্ণ ইন্ডাস্ট্রি অপেক্ষা করছে তুমি কি নতুন প্রজেক্ট নিয়ে আসবে সেই জন্য। তারা দেখতে চায় তুমি কি আদৌ কোনো প্রজেক্টের হেডলাইন করতে পারো কিনা, নাকি রাঘু যা বলে তাই সত্যি। রাঘু ছাড়া ভিক্টরি স্টুডিও কিছুই না। এরপর একদিকে রাঘু সব অভিনেতা অভিনেত্রীকে দিয়ে তার ফিল্ম করার জন্য রাজি করিয়ে নিচ্ছিল, অন্যদিকে মাহিকা ঠিক মতো কারো সাথে কথা বলার সুযোগই পাচ্ছিল না। তারপর মাহিকা পৃথ্বীকে বলে, ফিল্ম আমিও বুঝি, কিন্তু কেউই আমার কথা শুনতে পর্যন্ত চাইছে না। তাহলে আমি এখন কি করব? আমাকে তো কেউ সিরিয়াসলি নিতেই চাইছে না। আমি কি একটা চান্সও ডিজার্ভ করি না? পৃথ্বী বলে, আসলে ফিল্ম বোঝা আর ফিল্ম বানানো দুইটাই আলাদা বিষয়। তো এরপরও পৃথ্বী চেষ্টা করে আরেকজনকে বলে যে আয়ুষ্মান যদি রাজি হয় তাহলে কাজ করতে। এরপর জিকু এসে রাঘুকে বলে, সিড, আনান্যা, আদি এরা সবাই এক কথা বলছে, যদি মাহিকা নান্দি কিছু না বুঝে ফিল্ম করতে এসে থাকে তাহলে রাঘু নতুন এই কোম্পানি শুরু করেছে, তাই তারা কাজ করতে চায় না। অন্যদিকে পৃথ্বী বলে, আচ্ছা মাহিকা, তোমার মনে আছে তুমি আগে বলতে এইসব ইন্ডাস্ট্রির প্রতি কতটা রাগ ছিল তোমার? যেসব মানুষ এসব ডিজার্ভ করে না তারাও জব পেয়ে যায় শুধুমাত্র ক্ষমতার জোরে। মাহিকা বলে, হ্যাঁ বলেছি। পৃথ্বী বলে, তাহলে এখন তো তুমিও এই কোম্পানিরই একজন হয়ে গিয়েছো, কিন্তু তুমি এখন সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো আর তুমিও এই চেয়ারে বসার যোগ্য। এদিকে রাঘু বলে, আমি জানি দেবেনের পরের স্টেপ কি হবে, কারণ আমি আর সে মিলেই কাজ করতাম। সে প্রথমে রিগাল স্টারের কাছে যাবে, তো এক কাজ করো, রুস্তমের সাথে মিটিং সেট করো। অন্যদিকে দেবেন বলে, 1857ই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা আবার ট্র্যাকে ফেরার, আর এখানে ইনভেস্ট করেছে রুস্তম রিগাল স্টার থেকে। আমাদেরকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সমস্যাতে পড়ে যাব আমরা। তো এরপর তারা আসে রুস্তমের সাথে দেখা করতে। দেবেন রুস্তমের সাথে মাহিকার পরিচয় করিয়ে দেয়, তবে রুস্তম তার কথায় পাত্তা না দিয়ে বলে, কি বলবে সেটা বলো, আসল কথায় আসো। দেবেন বলে, 1857 নিয়ে আমরা ফ্লোরে যাচ্ছি সামনের মাসের 9 তারিখ। রুস্তম বলে, খুব ভালো, তবে লিড অভিনেতা ছাড়া আপনি কি মুভি বানাবেন? আরমান কি এখনো ভিক্টরির সাথে কাজ করতে রাজি আছে? দেবেন বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সে তো খুব এক্সাইটেড শুটিং করার জন্য, আর গতকাল রাতেই মাহিকার সাথে তার কথা হয়েছে, আর সে বলেছে তার দ্বারা আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। কবে শুটিং হবে এটা নিয়ে সে অনেক এক্সাইটেড, তাই না মাহিকা? এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফিল্ম। রুস্তম বলে, হ্যাঁ সেটা আমারও জানা, তবে আমার মনে হচ্ছে না ভিক্টরির এই অবস্থায় আমি আমার টাকা তুলতে পারবো, তাই আম সরি, আমার সাথে এখানে আর কোনো ফিউচার নেই। তখন মাহিকা তাকে থামায় আর 1 মিনিট সময় চায় কথা বলার জন্য। মাহিকা বলে, ফিল্ম এমন একটা জিনিস যেটা কেউ বিশ্বাস করতে চায় না, তবে আমার কাছে মনে হয় সবার আগে একজন বিলিভারের প্রয়োজন ফিল্মের জন্য, তাহলে কাহিনী তারপর আপনা আপনিই হয়ে যায়। আর আমার কাছে ভিক্টরি আছে, ব্র্যান্ড আছে, আর নামও আছে। তাহলে আপনি আমাকে বিশ্বাস না করলেও আমাদের উপর করে দেখুন, আর আমি এটা নিশ্চিত করছি এই ফিল্ম শুধু সুন্দর হবে তা না, বরং অনেক লাভজনক হবে। তারপর রুস্তম তার কথায় রাজি হয় আর বলে, আরমান হলে আমি অবশ্যই করে দিব ডিল। তারপর দেবেন বলে, মাহিকা, এখন আমাদের বড় কাজ হচ্ছে আরমানের সাথে দেখা করে তাকে রাজি করানো, না হলে রুস্তম তার ডিল কখনোই করবে না। এদিকে তখন সেখানে রাঘু আসে আর সে এসে বলে, রুস্তম তোমার আরমান চাই তো, চলো তাহলে আমি আরমানের ঠিকানা পর্যন্ত নিয়ে যাচ্ছি, কারণ সে আমার হাতের মধ্যে। অন্যদিকে পৃথ্বী বলে, চিন্তা করো না মাহিকা, আমার মনে হয় না আরমান রাঘুর 1857 করবে বলে, কারণ তার রাঘুর স্ক্রিপ্ট আর রাঘু দুজনেরই সাথে সমস্যা আছে। দেবেন বলে, মনে রেখো রাঘু শুধুমাত্র ঘায়েল হয়েছে, সে কিন্তু মারা যায়নি, তাই কখন কি হয়ে যায় বলা যায় না, আমাদেরকে তার থেকে একটু বেশি চিন্তা করে রাখতে হবে। এদিকে আরমানের সাথে দেখা করে রাঘু বলে, আরমান আমি ভাবছিলাম। তখন আরমান তাকে থামিয়ে দিয়ে তার কথা বলতে থাকে যে এখানে কত রিফ্রেশ লাগছে। রাঘু বলে, ভাবা যায় কত বড় সুপারস্টার ক্ষেত নিয়েও ভাবছে। আরমান বলে, রাঘু ফিল্ম তো হিট হবে, আবার কোনো সময় ফ্লপও হবে, কিন্তু যদি তুমি নিজের হাতে মূলা লাগিয়ে সেই মূলাকে তুলে তারপর
খাও, তাহলে এর থেকে হিট তো আর কোনো কিছুই নেই। এতে যে ভালো লাগা কাজ করে তা আর অন্য কোনো কিছুতে করে না। তাই এখন চলো দুজন মিলে মূলা তুলি। এরপর রাঘু মূলা তুলতে এসে বলে, আরমান, আমি ভাবছিলাম যে 1857 এর ক্লাইম্যাক্সকে চেঞ্জ করে দেই। তুই যেমন বলেছিস তেমনটা করব। মানে এখানে রাঘু যে করেই হোক আরমানকে তার হাতের মধ্যে রাখার চেষ্টা করছিল। তারপর আরমান তার কোনো কথারই উত্তর না দিয়ে বলে, চল আগে তোকে মূলা খাওয়াই, তারপর কথা হবে। এদিকে মাহিকা বলে, অনেক স্ক্রিপ্ট পড়ে নিয়েছি, উফ একটাও আমি যেমন চাইছি তেমন হচ্ছে না। তারপর পৃথ্বী সত্যার একটা ড্রাফট স্ক্রিপ্ট দেখায়, যেটা দেখেই মাহিকার ভালো লাগে। আর সে পৃথ্বীকে বলে, আমি যে করেই হোক সত্যার সাথে দেখা করব। তারপর সেই মতো তারা আসে সত্যার সাথে কথা বলতে। তখন মাহিকা তাকে কাজ করার জন্য মানিয়ে নিতে সফল হয় আর তাদেরকে এত সুন্দর স্ক্রিপ্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখতে পাই দেবেন কল করে আরমানকে আর রিকোয়েস্ট করে যেন সে তার সাথে দেখা করে, অর্থাৎ মাহিকার সাথে, আর তাদের সাথে যেন সে কাজটা করে। আরমান বলে, ঠিক আছে, আপনি তাকে পাঠিয়ে দিন আমার ফার্ম হাউসে। এরপর আমরা দেখি মাহিকা আর পৃথ্বী আসে তার ফার্ম হাউসে। রাঘু যখন আরমানকে বলে, কি বলো, আমরা 1857 এর পেপার ওয়ার্ক শুরু করে দিই? আরমান বলে, আচ্ছা এত চাপ কেন নিচ্ছিস, তুই একটু চিল থাক, আমি আসছি। তারপর তারা দুইজন হেলিকপ্টার করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মাহিকা আর পৃথ্বী আসে আর তাদেরকে আরমান বলে কাহিনী শোনাতে। তারপর পৃথ্বী স্ক্রিপ্ট পড়ে শোনাতে শুরু করে। এদিকে রাঘু ইয়াসমিনকে বলে, আমি ওই আরমানের উপর বিশ্বাস রাখতে পারছি না। সে কারণকে 1 বছর পর্যন্ত ঝুলিয়ে রেখে পরে অন্য ফিল্ম সাইন করে ফেলেছিল। ইয়াসমিন বলে, তার এখন হিট হওয়ার খিদে আছে, কারণ সে জানে এটাই তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। রাঘু বলে, তাহলে আমি মান্দিরার সাথে কথা বলে নেই, হতে পারে সে আরমানকে মানাতে পারবে। ইয়াসমিন বলে, তুমি মান্দিরাকে দেখেছো ভালো করে? আমার তো খুব খারাপ লেগেছে বেচারিকে দেখে। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব করে চায় কাজে ফিরতে, কিন্তু পারছে না, তাকে আটকানো হচ্ছে। তুমি তাকে ওটিটি ফিল্ম কেন দিয়ে দিচ্ছ না? তাহলে দুইজন হাজবেন্ড ওয়াইফই বিজি থাকবে। এদিকে আরমান তাদের স্ক্রিপ্টটা শোনে আর বলে, আমাকে কিছু সময় দাও, আমি আসছি। তো যাওয়ার সময় তাকে আটকায় মাহিকা আর বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আরমান বলে, বলো, কি বলবে? মাহিকা বলে, আসলে এই ইন্ডাস্ট্রিতে স্টারের অভাব নেই, তবে আমাদের দরকার হচ্ছে অভিনেতার। আর আমি আপনার মধ্যে স্টার এবং অভিনেতার সম্পূর্ণ কম্বো দেখছি। আপনি আপনার ক্যারিয়ারে খারাপ সময়কে খুব সুন্দর করে পার করে এসেছেন। মুভি ফ্লপ হওয়ার পর আপনি ভেঙে যাননি, বরং আবারও ঘুরে দাঁড়িয়েছেন। আপনার ফ্যান্সদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দিয়েছেন। একটা সাধারণ কাহিনীকেও আপনি অসাধারণ করেছেন। আমাদের স্ক্রিপ্ট আপনার যেমনই লেগে থাকুক, আমি চাই আপনি আপনার ফ্যানদের ব্যাপারে ভাবুন আর এই সব কিছু ভেবে চিনতে তারপর আমাকে জানাবেন। তো আরমান মাহিকার এত এত কথা শুনে সত্যিই ইমপ্রেস হয়ে যায় আর সে রাজিও হয়ে যায় তার সাথে কাজ করার জন্য। তারপর মাহিকারা তো অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মান্দিরা আসে আরমানের কাছে আর জিজ্ঞেস করে, কেমন গেল স্ক্রিপ্ট রিডিং? আরমান বলে, খুব ভালো গিয়েছে। আর সেই মেয়েটা মাহিকা, কিছু তো একটা ব্যাপার আছে তার মধ্যে, খুবই ভালো। মান্দিরা বলে, তো তুমি এই মুভি করছো? আরমান বলে, হ্যাঁ, এটাই করছি। এদিকে রাঘু আরেকজনকে রাজি করায় তার ফিল্মের মাধ্যমে কামব্যাক করতে। অন্যদিকে আরমানকে মিডিয়া ধরে প্রশ্ন করে, আমরা আপনার পরবর্তী প্রজেক্ট কবে পাচ্ছি? আমরা সবাই এক্সাইটেড আপনার পরবর্তী মুভি দেখার জন্য। কি আপডেট বলুন স্যার? আরমান বলে, আমি কিছু বলবো না। তারপর রাঘুকে জানানো হয় যে সে তার সাথে ফিল্ম করবে না। রাঘু তো আরমানের উপর রেগে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইয়াসমিন কল করে মান্দিরাকে আর বলে, মান্দিরা, এজেন্ট হাসিনা আমার প্রজেক্ট, এটার দিকে ভুলেও তাকাবে না। আমি তো তোমাকে এখানে কামব্যাক করাতে চেয়েছি, তুমি আমারই ফিল্ম কেড়ে নিয়েছো। তারপর মান্দিরা তার কথায় পাত্তা না দিয়ে কল কেটে দেয়। এদিকে রাঘু আসে আরমানের বাড়ির সামনে আর গার্ডদেরকে বলে, আমি জানি আরমান বাড়িতে আছে, আমি তার সাথে কথা বলতে চাই। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এই আরমান, তুই বাইরে আয়, তুই আমার ফিল্ম চুরি করবি? এমনিতে এত ফ্লপের উপর ফ্লপ মুভি করেছিস, তবে এইসব আগেকার দিনের ছিল, আর এখন তুই একটা বাচ্চা মেয়ের সাথে কন্ট্রাক্ট করে আরো একটা ফ্লপ অ্যাড করবি? গেট খোল বলছি। তারপর আরমান গেট খুলতে বলে। রাঘু আরমানকে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ধোকা দেয়ার? রাঘুকে আরমান তখন বলে, কেন, ধোকার উপর কি তোর কপিরাইট আছে? তোকে তোর বাবাই তো বিশ্বাস করতে পারেনি, সবকিছু লিখে দিয়ে গিয়েছেন ওই বাচ্চা মেয়েকে, আর আমি তার সাথে দেখা করার পর এটা বুঝতে পারছি কেন তাকে সবকিছু দেওয়া হয়েছে। তো তুমি এখন আসতে পারো এখান থেকে। এরপর 1857 শুটিং শুরু করে আরমান। এরপর মাহিকার সাথে রুস্তম কথা মতো ডিল করে নেয় পরবর্তী 3টা মুভিরও। চারিদিকে তার সুনাম ছড়িয়ে যায় যে এত কম বয়সী হয়েও মাহিকা কত সুন্দর করে একটা এত বড়
বড় কোম্পানিকে লিড করছে আর অনেক প্রজেক্টও পাচ্ছে। দেবেন বলে, সত্যি বলতে আমি একটা সময় ভেবেছিলাম ভিক্টর ভুল করলো না তো মাহিকাকে এত বড় দায়িত্ব দিয়ে, কিন্তু এখন বুঝতে পারি সে মানুষ চিনতে ভুল করেনি। আবারও আমরা ময়দানে নামতে পেরেছি শুধুমাত্র তার জন্য। মাহিকা বলে, অনেক তো হয়েছে নতুন মুভি, এবার আমি গল্পের মধ্যে সেই পুরাতন ছোঁয়াকে ফিরিয়ে আনতে চাই। এদিকে রাঘু তার মাকে বলে, মা, ভিকে মারা গিয়েও আমার পেছন ছাড়েনি। তার মা বলে, এইভাবে না বলে তুমি বরং ভিকের এই রিজেকশনকে আশীর্বাদ ভাবো, কারণ তুমি এখন একজন বাইরের লোক, আর একজন বাইরের লোক যখন সফলতা পায় সবাই তখন তাক লেগে যায়। মাহিকা এদিকে পৃথ্বীকে বলে, তোমার তো লেখাটাই প্যাশন ছিল, তুমি ভিক্টরি জয়েন করেছিলে নিজের কাহিনী সবার কাছে পৌঁছে দিতে, তাহলে এখন তোমার কাহিনী কোথায়? পৃথ্বী বলে, আমার কাহিনী নেই। তারপর পৃথ্বী তাকে তার বোন সুরভির সাথে দেখা করাতে নিয়ে আসে তার বাড়িতে। মাহিকাকে সুরভি বলে, তুমি জানো আকাশ তার মামার খুব বড় ফ্যান। তারপর সুরভির হাজবেন্ড আসে আর ঘরের অবস্থা দেখে বলে, আকাশ এইসব কি করে রেখেছে? সুরভি বলে, আকাশের জন্মদিন আমি তো বলেছিলাম তোমাকে। তখন তার হাজবেন্ড বলে, আপনি আছেন বলেই আপনাকে নিয়ে এত চর্চা হচ্ছে। তারপর তাদেরকে বসতে বলে সুরভির হাজবেন্ড পৃথ্বীকে বলে, তো বলো কোন নতুন মুভি ভিক্টোরি স্টুডিওতে আসছে? পৃথ্বী বলে, আছে তো কয়েকটা, আসলে দেখতেই পাবে। তো মাহিকা ফলো করছিল সুরভিকে, কারণ সে দেখেছে তার হাজবেন্ড তার সাথে তেমন ভালো আচরণ করে না, আর তার বডিতেও অনেক স্পট আছে। এদিকে ইয়াসমিন গুরুর সাথে কথা বলে যে এজেন্ট হাসিনার জন্য মান্দিরাকে কি করে মানায়, তার তো উচিত মায়ের অভিনয় করা, আর এজেন্ট হাসিনার জন্য সেই এনার্জি চাই যা তার মধ্যে নেই। গুরু বলে, আমরা একসাথে মিলে অন্য কিছু ভালো করব, তবে এটার জন্য আমাকে মাফ করে দে, আর আমি এখানে কিছুই করতে পারবো না, আমার সাথে কিছুই নেই, তুই চাইলে রাঘুর সাথে কথা বল। ইয়াসমিন বলে, কি? আমি রাঘুর সাথে কেন কথা বলবো? তুমি ফিল্মের ডিরেক্টর, তুমিই তো বুঝবে কে মানানসই বেশি। তারপর সে কল কেটে দেয়, আর তখনই সেখানে আসে রাঘু। রাঘুকে ইয়াসমিন বলে, আমি ভাবতে পারছি না কেউ এত নিচে নামতে পারে নিজের লাভের জন্য। তুমি জানতে তো আমি এই এজেন্ট হাসিনার জন্য কত কষ্ট করেছি, কিন্তু তুমি আমার ক্যারিয়ারের কথা ভাবলে না, শুধুমাত্র নিজের ভালোটা দেখলে। রাঘু তখন বলে, প্লিজ আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো, আমি কতটা খারাপ অবস্থাতে আছি। ইয়াসমিন বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে তোমার করার কিছুই থাকবে না। তো তারপর আমরা দেখতে পাই মাহিকা আর পৃথ্বীকে, তারা গাড়িতে ওঠে ফেরার জন্য। তখনই মাহিকা একটা ছবি দেখে যেখানে পৃথ্বী আর তার বোনের ছোটবেলার ছবি ছিল। পৃথ্বী বলে, হ্যাঁ এটা আমি, দিদি আমাকে সব সময় মেয়েদের মতো করে সাজিয়ে দিত, কারণ তার কাছে আমি একটা পুতুলের মতো ছিলাম, সে আমাকে এভাবে সাজিয়েই মজা পেত। মাহিকা তখন বলে, পৃথ্বী তোমার কাছে ভেতরে কিছু কি অদ্ভুত লাগেনি? পৃথ্বী বলে, কি অদ্ভুত লাগবে? মাহিকা বলে, মানে তুমি আর দিদি কি ক্লোজ না এখন? মানে তুমি আজ আমাকে তার সাথে প্রথম দেখা করালে, কিন্তু এতদিন তো দিদিকে নিয়ে কোনো কথাও বলনি। পৃথ্বী বলে, তোমার কথার মানে কি? অবশ্যই আমরা ক্লোজ, আমার বোন হয় সে। মাহিকা বলে, আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, কিন্তু আমি তার গলায় দাগ দেখেছি। পৃথ্বী বলে, মাহি চুপ করো, আমি তোমাকে দিদির পার্সোনাল ঘরে অবশ্যই নিয়ে গিয়েছি, কিন্তু তার পার্সোনাল জীবন নিয়ে কমেন্ট করতে বলিনি, সেই রাইট আমারও নেই। তারপর মাহিকা আর কিছুই বলে না। এদিকে শুটিং এর মধ্যে আসে ইয়াসমিন, তখন তার কাছে ডাক্তারের কল আসে আর তাকে বলে, তোমার ডায়েট চেঞ্জ করতে হবে ইয়াসমিন, কারণ তুমি প্রেগন্যান্ট। এই কথা শুনে একদম থ হয়ে যায় ইয়াসমিন, আর সে শুটের মধ্যে মনও দিতে পারে না, তাও সে তার শুটটা কমপ্লিট করে। অন্যদিকে সাজান একটা ভয়েস মেসেজ পাঠায় রাঘুকে আর বলে, আপনার সাথে দেখা হওয়ার পরও কথা হয়নি ভালো করে, আপনি কাল চলে আসুন আমার অফিসে, আমি আপনাকে আপনার সমস্যাতে সাহায্য করব। পরের দিন সেই মতো রাঘু সেখানে আসে আর এসেই দেখা হয় মন্টুর সাথে। মন্টু হচ্ছে সাজানের ছেলে। এরপর ভেতরে এসে সাজানকে রাঘু বলে, আমি দুঃখিত, আপনি যখন আগের বার দেখা করতে আসেন আমি খুব বিজি ছিলাম, তাই দেখা হয়নি। সাজান বলে, সময় কত অদ্ভুত তাই না? কাল পর্যন্ত আপনি ছিলেন ভিক্টোরির সবকিছু, আর আজ আমার একটা কথার জন্য বসে আছেন। তবে ভিকে ভাই যেই আচরণ আপনার সাথে করলো আমার সেটা ভালো লাগেনি। ভিকে বলতে সে রাঘুর বাবা ভিক্টরের কথা বলছে। সে বলতে থাকে, আমি খুব কষ্ট পেয়েছি এর জন্য। রাঘু বলে, আমি অন্যের পায়ে চলা ছাড়াও নিজের পায়ে চলতে পারি। তারপর সাজান বলে, বাহ, তো চলুন এই কথায় আপনাকে নতুন কিছু খাওয়াই। তারপর তাকে ড্রিঙ্ক দেয় সে। রাঘু বলে, আপনি খাবেন না? সাজান বলে, না আমি খাবো না, আমার একমাত্র সিনেমার নেশা আছে। তারপর এখানে অনেক কথাবার্তা বলার পর শেষ কথা হচ্ছে তার ছেলে মন্টুকে হিরো বানিয়ে দিলে সে রাঘুকে টেনে তুলে দিবে নিজেই। রাঘু তখন শুধু হাসে
আর কিছুই বলে না। এদিকে মাহিকা আর পৃথ্বী বাদশাকে দেখছিল পর্দাতে, আর মাহিকা বলে এই লোক আমার প্রথম ফিল্ম বানাবে। এই নিয়েই এখানে কিছু কথা বলে তারা। অন্যদিকে পরের শুটিং আবারও শুরু হয়, তবে আরমানকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। তাই সবাই মাহিকাকে কল করে আর বলে তাকে খুঁজে আনতে, না হলে আজ আর শুটিং হচ্ছে না। তারপর মাহিকা আর পৃথ্বী আসে তার কাছে। আরমান বলে সরি, কাজে যেতে পারিনি, আসলে একটু ইয়োগা করে নিচ্ছিলাম, এরকম করলে ক্লান্তি দূর হয়ে যায়। তারপর আরমান এখানে মিনার নামেই বলতে থাকে যে সে অভিনয় পারে না, তার সাথে কাজ করা মুশকিল। মাহিকা বলে কিন্তু সে তো খুব ট্যালেন্টেড। তবে আরমান তার নিজের যুক্তিতর্ক দিয়ে তাদেরকে অনেক সময় ধরে ভাষণ দেয় যে এটা এমন না তো ওটা তেমন না, এই সব কিছু। তখন মাহিকা বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সে মিনাকে চেঞ্জ করে না। তারপর আরমান তার ভেতরের ইগো রাগ মিটায় শুটিং সেটে। সে নানানভাবে হেনস্থা করে মিনাকে। মিনা উপরে ঝুলে আছে শুট করার জন্য, আর নিচে ইচ্ছা করে বারবার সিন কাট করে আরমান। তারপর আরো অনেকভাবে তাকে টর্চার করে তার মজা উড়ায়। এরপর মিনা সেখান থেকে এসে বলে আমি মাহিকার সাথে দেখা করতে চাই। মাহিকা আসার পর মিনা বলে আমি আর পারছি না এই সব সহ্য করতে, আমার মজা বানিয়ে দিয়েছে সবার সামনে সে। তোমার কি মনে হয় আমি এই সব কিছু ডিজার্ভ করি? মাহিকা বলে না, তুমি এই সব ডিজার্ভ করো না, কিন্তু মিনা এই মুহূর্তে আমার হাতে কিচ্ছু করার নেই। মিনা বলে মানে কি বলছো এইসব? তুমি এত বড় একটা স্টুডিও চালাও, তারপরও বলছো তোমার হাতে কিছু নেই? মাহিকা বলে মিনা আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড। মিনা বলে সবসময় এটাই যথেষ্ট হয় না। এরকম কিছু কথা বলার পর মিনা তাকে যেতে বলে, যেহেতু সে কিছু করতেই পারবে না। অন্যদিকে আমরা ইয়াসমিনকে দেখতে পাই। তার কাছে কল আসে, কারণ আজ তার ডাক্তারের কাছে যাওয়ার কথা। তখন ডাক্তার বলে বাচ্চার বাবাও আসবে কি তোমার সাথে? ইয়াসমিন বলে আমি জেনে জানাচ্ছি। এরপর ইয়াসমিন আসে সারিকার কাছে। তখন সারিকা ইয়াসমিনকে বলে আমার মনে হয় তোমার আর রাঘুর এখন বিয়ে করা উচিত। আবার মনে হয় করা উচিত না, তবে যাই করো না কেন নিজের সিদ্ধান্তে করবে। এই যে তোমার মধ্যে যে পাওয়ার, সেটাকে হারাতে দিও না। এদিকে মাহিকাকে তার ফ্রেন্ড এসে একটা খবর দেয় যে ইয়াসমিন প্রেগনেন্ট। আর এই খবর মিডিয়ার কানে গেলে রাঘু একদম ধ্বংস। তারপর রাঘুকে অফিসে মাহিকা ডেকে পাঠায় আর বলে রাঘু, স্ক্রু ঢিলা ফিল্মের ক্রেডিট যেহেতু আপনি চান, কারণ সেখানে আপনার নাম আছে, তো নিয়ে নিন, কিন্তু যত টাকা আসবে সেটা হবে ভিক্টোরি স্টুডিওর। রাঘু বলে তোমার এসব বেকার কথা আমি কেন শুনবো? তখন মাহিকা বলে আরে মামা, তুমি তো বললেই না ইয়াসমিন যে প্রেগনেন্ট, মিষ্টি মুখ করা উচিত তো। আর এই সময় উনাকে রেস্টে রাখবে, খুশি রাখবে। তবে মামা জানো তো এই বিষয়টা মিডিয়ার সামনে আসলে কত খারাপ হবে? আমি তো বলতে চাই না, কিন্তু খবর তো বাতাসে ছড়ায়, তাহলে কি আমি ডিল ডান মনে করব? রাঘু তখন সেখান থেকে রেগে যায় ইয়াসমিনের কাছে আর গিয়ে বলে তোমার কারণে আমার কোম্পানির সবকিছু ঝুঁকিতে আছে। মিডিয়ার কানে যদি একবার চলে যায় তাহলে আমার কত বেইজ্জতি হবে জানো? আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইয়াসমিন বলে আমিও আমার ক্যারিয়ারের সর্বস্ব দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কষ্ট অন্য কাউকে দিয়ে দিয়েছো। অর্থাৎ রাঘু তার ছবি অন্য কাউকে দিয়েছে। তখন রাঘু বলে ও তাহলে তুমি কি রিভেঞ্জ নিচ্ছ সেটার? আর আমাকে কেন তুমি বিয়ে করতে চাও যে তোমাকে সম্মান করে না, পছন্দ করে না? আর এখন তো আমার বাবার টাকাও নেই। ইয়াসমিন বলে আমি তোমাকে ভালোবাসি তাই, আর যদি টাকার জন্য ভালোবাসতাম তাহলে তোমাকে তখন ছেড়ে দিতাম যখন ভিক্টরি চলে গিয়েছিল। আর তোমার কাছে না আছে আমাকে দেওয়ার মতো মুভি, আর না আছে ভালোবাসা, কিন্তু আমি তাও তোমাকে এখনো ভালোবাসি। রাঘু বলে আচ্ছা, ভালোবেসে থাকলে এখনই এই কাহিনী শেষ করো। এদিকে মাহিকাকে তার মা কল করে বলে আমি আসলে তোর জন্য সুবিধা হতো না শিফট করতে? মাহিকা বলে না, আমি সব ম্যানেজ করে নিব। পারমিতা বলে তুই খুশি আছিস তো মা? মাহিকা বলে হ্যাঁ মা। পারমিতা তখন জিজ্ঞেস করে কিন্তু এত দামি মোবাইল পাঠানোর কি দরকার ছিল বলতো? কেন নিজের টাকা নষ্ট করছিস? মাহিকা বলে মা, আমি তোমার পেছনে কোনো টাকা নষ্ট করছি না, আর তুমি আমার জন্য কত কিছু করেছো, আমি কি এইটুকু করতে পারবো না? এরপর সে কল রেখে দেয়। এরপর পৃথ্বীর সাথে কথা বলতে থাকে। তো পৃথ্বী তখন মাহিকাকে বলতে থাকে তুমি সত্যি বলেছিলে, আমার বোন তার হাজবেন্ডের দ্বারা টর্চারের শিকার হচ্ছে। সে আরো বলে কিন্তু আমার বোন আমার থেকে এতটাই দূরে চলে গিয়েছে যে সে ঠিক মতো কোনো কিছু শেয়ারও করতে পারছিল না আমার সাথে। তাই পৃথ্বী নিজেকেই দোষী মনে করতে থাকে। মাহিকা বলে তোমার কোনো দোষ নেই এতে। এরপর পৃথ্বী বলে আমি আমার কাহিনী পেয়ে গিয়েছি, এটাই আমার কাহিনী, আর আমি এটাকে সবার সামনে তুলে ধরবো, কারণ এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। মাহিকা বলে তাহলে হয়ে যাক, আমি আছি তোমার সাথে। অন্যদিকে দেখা যায় এজেন্ট হাসিনার জন্য সেকেন্ড লিড হিসেবে কাজ করছে মিনা। যে মিনাকে বাধ্য করা হয়েছিল সেট ছাড়তে, সে আজ রাঘুর সাথে কাজ করবে। রাঘু খুব ভালো করেই মিনাকে মাহিকাদের বিরুদ্ধে নিতে পেরেছে, আর তাকে তার প্রজেক্টের জন্য হায়ারও করে ফেলেছে। এরপরই দেখা যায় মাহিকার খারাপ দিনের শুরু হয়। আরমান সেট থেকে পালিয়ে গিয়েছে, তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে তার একটা মেয়ের সাথে ছবি ভাইরাল হয়েছে। এখন সে বিবাহিত হয়েও পরকিয়া করায় ধরা খেয়েছে।
এবং তার এই নিউজ ছড়িয়ে পড়ে চারিদিকে। মানুষ যেভাবে তাকে ভালোবেসে গিয়েছে ঠিক সেভাবেই এখন ঘৃণা করতে শুরু করেছে, বয়কট করতে শুরু করেছে। সবাই বলছে আমরা এই আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না 1857 নামের এই ফিল্ম থেকে আরমানকে সরানো হয়। ওইদিকে দেখা যায় এই সব কিছু করিয়েছে রাঘু। এরপর রুস্তম কল করে মাহিকাকে। মাহিকা কল ধরে বলে, হ্যাঁ আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম, শুটিং আপাতত থেমে আছে, তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ সবকিছু কন্ট্রোলের ভেতরে আছে। রুস্তম বলে, যদি সব কন্ট্রোলের মধ্যে থাকতো তাহলে আমি কল করতাম না। একটা কথা মনে রেখো, যত তাড়াতাড়ি সম্পর্ক হয় এই সেক্টরে তত তাড়াতাড়ি ভেঙেও যেতে পারে, তাই সাবধান। মাহিকা তারপর কল রাখে আর রেগে মেগে দেবেনকে বলে, এইটা হচ্ছে একটা বেকার শো। আর এরই সাথে সাথে এই গল্পের প্রথম পার্ট শেষ হয়। এটার পরের পার্টও আছে যেটা খুব দ্রুতই রিলিজ হবে, আর সেখানেই আমরা জানতে পারবো মাহিকা স্ট্রাগল করে শেষমেশ এই সিনেমার জগতে নিজের রাজত্ব গড়ে তুলতে পারে কিনা। আর আশা করছি এর পরের সিজনটা এর থেকেও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর সেটা রিলিজ হলে আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।